হর্ষু কাকড়া, মানে নামটা শুনলেই কেমন যেন একটা অন্যরকম লাগে, তাই না? হ্যাঁ, একটু অদ্ভুত তো বটেই। কিন্তু এই যে প্রাণীটা, মানে ঘোড়ার খুরের মতো দেখতে, এটা কিন্তু এক জীবন্ত বিস্ময়। আজকের আলোচনা এই আশ্চর্য প্রাণীটিকে নিয়েই। আমরা বিভিন্ন তথ্যসূত্র ঘেটে জানার চেষ্টা করব এর খুঁটিনাটি, হুম। এর জীবনযাত্রা, অদ্ভুত সব বৈশিষ্ট্য, আর আমাদের জীবনের এর কি ভূমিকা সেটাও দেখব। আজকের আলোচনার মূল লক্ষ্য আসলে বোঝা কেন এই প্রায় 450 মিলিয়ন বছর পুরনো প্রাণীটার নীল রক্তকে পৃথিবীর অন্যতম দামি তরল বলা হয়। ঠিক। চলুন শুরুতেই একটা তথ্য দিই, শুনলে হয়তো বেশ অবাক হবেন। আচ্ছা। এই প্রাণীটা ডাইনোসরের থেকেও প্রায় 200 মিলিয়ন বছর আগে পৃথিবীতে এসেছিল। ভাবা যায়। আর আজও প্রায় একই রকম চেহারা নিয়ে টিকে আছে। হ্যাঁ, এটাই তো সবচেয়ে আশ্চর্য বিষয়। শুধু তাই নয়, এদের রক্ত কিন্তু আমাদের মতো লাল নয়, নীল। নীল রক্ত। এরা নাকি আবার কখনো কখনো উল্টো হয়ে সাঁতার কাটে। আর এদের শরীরে একটা দুটো নয়, পাক্কা 9টি চোখ আছে। হ্যাঁ, নোটা। বেশ রহস্যময় প্রাণী, তাই না? চলুন আজ এই প্রাচীন রহস্যের গভীরে যাই একটু। নিশ্চয়ই। আচ্ছা, প্রথমেই আসি এদের প্রাচীনত্বের কথায়। প্রায়ই এদের জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসেল বলা হয়। এরা ঠিক কত বছরের পুরানো, আর কেনই বা এই নাম? এদের জীবন্ত জীবাশ্ম বলার কারণটা মানে সত্যি অসাধারণ। জীবাশ্ম রেকর্ড অনুযায়ী যদি দেখি, এদের অস্তিত্ব প্রায় 450 মিলিয়ন বছর আগের। 450 মিলিয়ন? হ্যাঁ, সময়টা হচ্ছে অর্ডোভিসিয়ান যুগের শেষ দিক। তখন পৃথিবীতে স্থলভাগে গাছপালা সবে শিকড় গাড়ছে, আর সমুদ্রে কিছু আদিম মাছ আর অমেরুদণ্ডী প্রাণী। ডাইনোসরের অনেক আগে তাহলে? হ্যাঁ, ডাইনোসররা তো পৃথিবীতে এসেছে এরও প্রায় 200 মিলিয়ন বছর পরে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, এই যে সুদীর্ঘ 450 মিলিয়ন বছর, এদের চেহারায় বা গঠনে খুব বেশি কিন্তু পরিবর্তন আসেনি। অপরিবর্তিত? যে প্রায় অপরিবর্তিত থেকে এত দীর্ঘ সময় ধরে টিকে থাকার ক্ষমতা, এর জন্যই এদের জীবন্ত জীবাশ্ম বলা হয়। এটা প্রকৃতির একটা দারুণ স্থিতিশীলতার উদাহরণও বলতে পারেন। অবিশ্বাস্য। পৃথিবীর ইতিহাসের এক চলন্ত সাক্ষী এরা। আচ্ছা, নামের মধ্যে কাঁকড়া শব্দটা আছে, কিন্তু এরা নাকি ঠিক কাঁকড়া নয়। ঠিক ধরেছেন। নামটা শুনলে গুলিয়ে যেতে পারে, কিন্তু এরা মোটেও সত্যিকারের কাঁকড়া নয়। এরা আসলে সামুদ্রিক আর্থ্রোপড। ও, আর্থ্রোপড। হ্যাঁ, শ্রেণীবিন্যাসের দিক থেকে দেখলে এরা মাকড়সা, বিচ্ছু, মাইট এদের কাছাকাছি আরাকনিড গোষ্ঠীর আত্মীয় আর কি মাকড়সার জাত ভাই। বলতে পারেন। এদের ওই যে শক্ত খোলসটা, ওটা দেখতে অনেকটা ঘোড়ার খুরের মতো বাঁকানো। সেখান থেকেই হর্সশু বা অশ্বক্ষুরাকৃতি নামটা এসেছে। আচ্ছা আচ্ছা। আর পৃথিবীতে মোট ক ধরনের আছে এখন? কোথায় পাওয়া যায় এদের? বর্তমানে পৃথিবীতে এদের মাত্র 4টি প্রজাতি টিকে আছে। একটি প্রজাতি, যার বিজ্ঞানসম্মত নাম লিমিউলাস পলিফিমাস, সেটা মূলত উত্তর আমেরিকার আটলান্টিক উপকূল আর মেক্সিকো উপসাগরে পাওয়া যায়। আমেরিকার দিকে? হ্যাঁ। আর বাকি 3টি প্রজাতি এশিয়াতে দেখা যায়, দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূল, জাপান আর ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের আশেপাশে। তার মানে মাকড়সার জলজ আত্মীয় এরা। দেখতে কেমন হয় প্রাণীগুলো? এদের একটা লম্বা কাঁটার মতো লেজ আছে না? ওটা দেখে কিন্তু অনেকে একটু ভয়ও পায়। হ্যাঁ, দেখতে একটু অন্যরকম তো বটেই। একটা শক্ত গম্বুজের মতো খোলস থাকে, যেটা পুরো শরীরটাকে ঢেকে রাখে। আর তার পেছনে একটা লম্বা, বেশ শক্ত সূচালো লেজ। ওই লেজটাই কি ভয়ের? না না, ওটাকেই অনেকে কাঁটা ভেবে ভুল করে। কিন্তু মজার ব্যাপার হলো, হর্সশু কাকড়া আসলে অত্যন্ত নিরীহ, খুবই শান্ত স্বভাবের প্রাণী। এদের ওই লেজটা কিন্তু আত্মরক্ষা বা আক্রমণের জন্য একদমই নয়। তাহলে লেজটার আসল কাজটা কি? আর প্রায় শুনি যে এদের লেজ ধরে নাকি তোলা উচিত নয়। কেন? লেজটা এদের জন্য ভীষণ দরকারি একটা অঙ্গ। এর প্রধান কাজ হলো দিক ঠিক রাখা। অনেকটা নৌকার হালের মতো কাজ করে, বিশেষ করে যখন এরা সমুদ্রের তলায় চলে বা সাঁতার কাটে। ও আচ্ছা। আর সবচেয়ে জরুরি কাজ হলো, যদি কোনো কারণে এরা উল্টে যায়, ধরুন ঢেউয়ের ধাক্কায় উল্টে গেল, তখন এই লেজটা মাটিতে বা বালিতে গেঁথে শরীরটাকে আবার সোজা করে নেয়। এইটা ছাড়া পারে না? না, এটা ছাড়া ওরা উল্টে গেলে আর সোজা হতে পারে না, আর সেটা ওদের মৃত্যুর কারণও হতে পারে। এই লেজটা ওদের শরীরের একটা অংশ, আর বেশ সংবেদনশীল, তাই একদমই এদের লেজ ধরে টেনে তোলা উচিত নয়। ভেঙে যেতে পারে? হ্যাঁ, লেজটা ভেঙে যেতে পারে বা প্রাণীটা মারাত্মকভাবে জখম হতে পারে। বোঝা গেল। আচ্ছা, এবার আসি সবচেয়ে আকর্ষণীয় আর দামি অংশটায়, এদের নীল রক্ত। আমাদের রক্তে তো হিমোগ্লোবিন লোহা বহন করে, তাই লাল। এদের রক্ত নীল কেন? এর কারণটা হচ্ছে, এদের রক্তরসে অক্সিজেন বয়ে নিয়ে যাওয়ার জন্য হিমোগ্লোবিন থাকে না, তার বদলে থাকে হিমোসায়ানিন নামের এক ধরনের প্রোটিন। হিমোসায়ানিন? হ্যাঁ, হিমোগ্লোবিনের কেন্দ্রে যেমন লোহা বা আয়রন থাকে, হিমোসায়ানিনের কেন্দ্রে তেমন থাকে কপার বা তামা। তামা? ঠিক। যখনই হিমোসায়ানিন অক্সিজেনের সাথে মেশে, তখন ওই তামার উপস্থিতির জন্যই রক্তটা নীল রঙের দেখায়। অক্সিজেন না থাকলে আবার বর্ণহীন থাকে। দারুণ ব্যাপার। কিন্তু এই নীল রঙের চেয়েও এর ভেতরের গুরুত্ব নাকি আরও অনেক বেশি। এদের রক্তে বিশেষ এক ধরনের কোষের কথা শোনা যায়। হ্যাঁ, ঠিক তাই। এদের নীল রক্তের আসল কদর কিন্তু এর রঙের জন্য নয়, এর মধ্যে থাকা একটা বিশেষ ধরনের কোষের জন্য। নাম হচ্ছে অ্যামিবোসাইট। অ্যামিবোসাইট? মনে রাখতে হবে, হর্সশু কাঁকড়ার কিন্তু আমাদের মতো এত জটিল, এত উন্নত রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম নেই। এদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয় না। তাহলে এরা জীবাণু থেকে বাঁচে কি করে? ঠিক।
এখানেই আসে অ্যামিবোসাইটের ভূমিকা। কিভাবে কাজ করে এই অ্যামিবোসাইট কোষগুলো, মানে এত কার্যকর কিভাবে? এদের কাজের ধরনটা খুব দ্রুত আর সাংঘাতিক কার্যকর। যখনই কোনো ক্ষতিকর জীবাণু, বিশেষ করে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া? হ্যাঁ, এক ধরনের ব্যাকটেরিয়া যাদের কোষ প্রাচীরের বাইরে এন্ডোটক্সিন বলে একরকম বিষাক্ত জিনিস থাকে, তো যখনই এই ব্যাকটেরিয়া এদের রক্তে ঢোকার চেষ্টা করে, এই অ্যামিবোসাইট কোষগুলো সেকেন্ডের মধ্যে সেটা ধরে ফেলে। সেকেন্ডের মধ্যে? হ্যাঁ, আর ওই এন্ডোটক্সিনের ছোঁয়া লাগা মাত্রই অ্যামিবোসাইট কোষগুলো আক্ষরিক অর্থেই ফেটে যায়, নিজেদের ভেতরের প্রোটিন বের করে দেয়। ফেটে যায়? হ্যাঁ, আর ওই প্রোটিনগুলো একসাথে মিলে একটা জালের মতো বা জেলির মতো জিনিস তৈরি করে ফেলে, যেটা জীবাণুগুলোকে একদম ঘিরে ফেলে, মানে বন্দি করে ফেলে। দেওয়াল তুলে দেওয়ার মতো? ঠিক তাই, জীবাণুর চারপাশে দেওয়াল তুলে দেওয়ার মতো। এই যে জমাট বাঁধা বা ক্লট তৈরি হয়, এটার মাধ্যমে এরা জীবাণুকে আর রক্তে ছড়াতে দেয় না, সংক্রমণের পথটা একদম শুরুতেই বন্ধ করে দেয়। কতটা সংবেদনশীল এই কোষগুলো? মানে খুব সামান্য জীবাণুও কি ধরতে পারে? অবিশ্বাস্য রকম সংবেদনশীল। এরা প্রতি ট্রিলিয়ন ভাগের 1 ভাগ এন্ডোটক্সিনও শনাক্ত করতে পারে। ট্রিলিয়ন ভাগের 1 ভাগ? হ্যাঁ, মানে একটা অলিম্পিক সাইজের সুইমিং পুলে যদি 1 ফোঁটা এন্ডোটক্সিন ফেলা হয়, এরা সেটাও ধরে ফেলতে পারবে। ভাবা যায়? ধরুন ইকোলাই বা সালমোনেলার মতো যে পরিচিত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আছে, এদের উপস্থিতি ওরা প্রায় সঙ্গে সঙ্গে শনাক্ত করতে পারে। এই যে অত্যাচার্য সংবেদনশীলতা, এটার কারণেই এদের রক্ত চিকিৎসা বিজ্ঞানের জন্য এত অপরিহার্য হয়ে উঠেছে। তাহলে তো বোঝাই যাচ্ছে চিকিৎসা বিজ্ঞানে বিরাট ভূমিকা আছে। ওই যে একটা টেস্টের কথা বলা হয়, LAL টেস্ট, সেটা আসলে কি? অবশ্যই, এই অ্যামিবোসাইট কোষের অসাধারণ ক্ষমতার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে লিমুলাস অ্যামিবোসাইট লাইসেট, মানে সংক্ষেপে LAL টেস্ট। লাইমোলাস অ্যামিবোসাইট? হ্যাঁ, এখানে লাইমুলাস হল আমেরিকান হর্ষু কাঁকড়ার গণের নাম। এই LAL আসলে অ্যামিবোসাইট কোষ থেকে বের করা একটা পদার্থ। এর কাজ হল খুব সূক্ষ্ম মাত্রায় এন্ডোটক্সিনের উপস্থিতি ধরে ফেলা। কোথায় ব্যবহার হয় এটা? ধরুন, যখন কোনো ইনজেকশনের ওষুধ, টিকা বা ভ্যাকসিন, স্যালাইন, এমনকি শরীরে বসানোর কোনো যন্ত্র, যেমন ধরুন পেসমেকার বা কৃত্রিম জয়েন্ট তৈরি করা হয়, হুম। তখন সেগুলো যাতে সম্পূর্ণ জীবাণুমুক্ত থাকে, বিশেষ করে এন্ডোটক্সিন মুক্ত থাকে, সেটা নিশ্চিত করা খুব জরুরি। কারণ খুব সামান্য এন্ডোটক্সিনও যদি রক্তে মেশে, তাহলে মারাত্মক জ্বর হতে পারে, এমনকি সেপটিক শক হতে পারে। সর্বনাশ। এই LAL টেস্ট এই নিরাপত্তাটা নিশ্চিত করে। যে জিনিসটা পরীক্ষা করা হচ্ছে, তাতে যদি অতি সামান্য এন্ডোটক্সিনও থাকে, LAL তার ছোঁয়া এসে জমাট বেঁধে যায় বা রং পাল্টে ফেলে। সেটা দেখেই বোঝা যায় যে নমুনাটা নিরাপদ নয়। কয়েক দশক ধরে এই টেস্ট কিন্তু বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়ে আসছে। তার মানে আমরা হয়তো জানিও না, কিন্তু এই প্রাচীন প্রাণীগুলো একদম নীরবে আমাদের আধুনিক চিকিৎসাকে নিরাপদ রাখছে। কয়বাদে তাদের রক্তের দাম এত বেশি? শুনেছিলাম 1 লিটারের দাম নাকি প্রায় $15,000 বা তারও বেশি। হ্যাঁ, দামটা আসলেই আকাশছোঁয়া। পৃথিবীর অন্যতম দামি তরল। ঠিক, এর কারণও অনেক। প্রথমত, এই LAL তৈরির জন্য প্রচুর হর্ষ কাঁকড়া ধরতে হয়। তারপর খুব নিয়ন্ত্রিত পরিবেশে সাবধানে তাদের শরীর থেকে রক্ত সংগ্রহ করা হয়। পুরো প্রক্রিয়াটা বেশ খাটনির, সময় লাগে আর খরচও অনেক। কাঁকড়াগুলোর কি হয় তারপর? যদিও নিয়ম হলো রক্ত নেওয়ার পর কাঁকড়াগুলোকে আবার সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, কিন্তু এই পুরো প্রক্রিয়ায় কিছু কাঁকড়া মারাও যায় বা খুব দুর্বল হয়ে পড়ে। 10 থেকে 30% পর্যন্ত মারা যেতে পারে। ও। যারা বেঁচে ফেরে তারাও বেশ দুর্বল হয়ে পড়ে, তাদের প্রজনন ক্ষমতা কমে যায়, এরকমও দেখা গেছে। দ্বিতীয়ত, LAL টেস্টের নির্ভরযোগ্যতা আর কার্যকারিতার জন্য সারা পৃথিবীতে চাহিদা অনেক। এই চাহিদা আর যোগান, এর মধ্যে একটা বড় ফারাক আছে, সে কারণেই দাম এত বেশি। সত্যি, এটা একটা প্যারাডক্স। এক অতি প্রাচীন, মানে প্রায় প্রাগৈতিহাসিক দেখতে একটা প্রাণীর রক্ত, সেটাই আবার অত্যাধুনিক চিকিৎসা বিজ্ঞানের সুরক্ষা কবচ। ঠিক তাই। কথা 9টা চোখ, এটা বিশ্বাস করা কঠিন। এই চোখগুলো কোথায় থাকে? সবগুলোর কাজ কি আলাদা? হ্যাঁ, সংখ্যাটা শুনলে অবাক লাগাই স্বাভাবিক। এদের শরীরে মোট 9টা আলোক সংবেদী অঙ্গ আছে, মানে চোখ বলতে পারেন। 9টা? হ্যাঁ, প্রধান দুটো চোখ বেশ বড়, এগুলো হচ্ছে কম্পাউন্ড আই বা যৌগিক চোখ। খোলসের 2 পাশে থাকে, অনেকটা মাছির চোখের মতো। অনেকগুলো ছোট ছোট লেন্স একসাথে জুড়ে তৈরি। এগুলো দিয়ে দেখে? হ্যাঁ, এগুলো দিয়ে এরা আশেপাশের পরিবেশ দেখে আর সম্ভবত প্রজননের সময় সঙ্গী খোঁজার কাজেও লাগায়। এর পাশাপাশি খোলসের ওপরের দিকে মাঝ বরাবর আরও 5টা ছোট ছোট সরল চোখ বা ওসেলি আছে। আরও 5টা? হ্যাঁ, এগুলো মূলত আলোর তেজ, বিশেষ করে দিনের আলো আর অতিবেগুনি রশ্মি বা ইউভি লাইট, এগুলো শনাক্ত করতে সাহায্য করে। ধারণা করা হয় জলের গভীরে পথ চলতে বা চাঁদের আলো বুঝতে এগুলো কাজে লাগে। তাহলে মোট 7টা হলো, আরও আছে? ঠিক, আরও 2টো সরল চোখ থাকে খোলসের নিচের দিকে, মুখের কাছাকাছি। এগুলো সঠিক কাজ কি তা পুরোপুরি জানা যায়নি, তবে মনে করা হয় সাঁতার কাটার সময় বা সমুদ্রের তলায় চলার সময় দিক ঠিক রাখতে সাহায্য করে। 8টা? 9টা? এখানেই শেষ নয়, এদের যে লম্বা লেজটা আছে তার উপরেও ফটো রিসেপ্টর বা আলোক সংবেদী কোষের সারি আছে। লেজের উপরেও? হ্যাঁ, এগুলো সরাসরি ছবি দেখতে সাহায্য করে না, কিন্তু আলোর পরিবর্তন বুঝতে পারে। এই সংবেদী কোষগুলো মস্তিষ্ককে দিন আর রাতের চক্রের সাথে তাল মেলাতে, মানে বায়োলজিক্যাল ক্লক ঠিক রাখতে সাহায্য করে বলে মনে করা হয়। ভাবা যায়, 9টা চোখ দিয়ে এরা পৃথিবীকে কিভাবে দেখে কে জানে, সে এক রহস্য।
আচ্ছা, আরেকটা অদ্ভুত ব্যাপার হলো এদের উল্টো হয়ে সাঁতার কাটা। এটা কেন করে এরা? এটাও এদের একটা মজার অভিযোজন। বিশেষ করে কম বয়সী বা জুভেনাইল যে হর্ষু কাঁকড়াগুলো তাদের মধ্যে এই প্রবণতাটা বেশি দেখা যায়। কেন করে? সঠিক কারণটা পুরোপুরি জানা না গেলেও দুটো প্রধান ধারণা আছে। প্রথমত, এটা হতে পারে শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচার একটা কৌশল। যেমন ধরুন, বড় মাছ বা সামুদ্রিক কচ্ছপ উল্টো হয়ে সাঁতার কাটলে এদের দেখতে অন্যরকম লাগে, যা হয়তো শিকারীকে একটু বিভ্রান্ত করতে পারে। আচ্ছা। দ্বিতীয়ত, এভাবে সাঁতার কেটে এরা হয়তো জলের স্রোতকে ব্যবহার করে, মানে কম শক্তিতে বেশি দূরে যেতে পারে। তবে যারা প্রাপ্তবয়স্ক হর্ষু কাঁকড়া, তারা সাধারণত সমুদ্রের তলাতেই হেঁটে বেড়ায়, নরম কাদা বা বালির মধ্যে কেঁচো, ছোট শামুক বা অন্য অমেরুদণ্ডী প্রাণী খুঁজে খায়। এবার একটু এদের জীবনচক্র আর বংশবৃদ্ধি নিয়ে কথা বলি। শুনেছি মেয়ে কাঁকড়াগুলো আকারে বেশ বড় হয়। হ্যাঁ, মেয়ে হর্ষু কাঁকড়া পুরুষদের থেকে আকারে বেশ খানিকটা বড় হয়, কখনো কখনো তো দ্বিগুণও হতে পারে। ও। প্রজননের জন্য এরা বছরের একটা নির্দিষ্ট সময় বেছে নেয়, সাধারণত বসন্ত আর গ্রীষ্মকালে। বিশেষ করে যখন চাঁদের পূর্ণিমা বা অমাবস্যার সময় আসে, তখন সমুদ্রের জোয়ার সবচেয়ে উঁচুতে ওঠে। তখন এরা হাজার হাজার সংখ্যায় উপকূলের দিকে রওনা দেয়। পুরুষ কাঁকড়াগুলো মেয়ে কাঁকড়ার খোলসের পিছনের দিকটা আঁকড়ে ধরে তীরে আসে। তারপর ডিম পাড়ার প্রক্রিয়াটা ঠিক কেমন? জোয়ারের জল যেখানে সবচেয়ে উঁচুতে ওঠে, সেই লাইনের কাছাকাছি ভেজা বালি বা কাদামাটিতে মেয়ে কাঁকড়াটা 4 থেকে 8 ইঞ্চি গভীর একটা গর্ত খোঁড়ে। সেখানে সে একবারে কয়েক হাজার ডিম পাড়ে। কয়েক হাজার? হ্যাঁ, আর সাথে যে পুরুষ কাঁকড়াটা থাকে, সে তখন ওই ডিমগুলোকে নিষিক্ত করে। একটা মেয়ে কাঁকড়া এক প্রজনন ঋতুতে এরকম বেশ কয়েকবার ডিম পাড়ে। সব মিলিয়ে মানে মোট 60,000 থেকে 1,20,000 পর্যন্ত ডিম পাড়তে পারে। 1,20,000? এত ডিম? কিন্তু এর পরে কি হয়? সব কি বেঁচে থাকে? সংখ্যাটা বিশাল মনে হলেও এখানেই প্রকৃতির একটা গুরুত্বপূর্ণ ব্যালেন্স লুকিয়ে আছে। এই লক্ষ লক্ষ ডিমের বেশিরভাগই কিন্তু ফুটে বাচ্চা হওয়া পর্যন্ত টেকে না। তাই নাকি? হ্যাঁ, উপকূলীয় যে ইকোসিস্টেম, তার জন্য এই ডিমগুলো একটা অসাধারণ খাবারের যোগান। বিভিন্ন পরিযায়ী পাখি আছে, যেমন রেডনট, রুডি টার্নস্টোন। এরা লম্বা পথ পাড়ি দেবার সময় শক্তি সঞ্চয়ের জন্য এই ডিমের ওপর মারাত্মকভাবে নির্ভর করে। পাখিরা খায়? হ্যাঁ, এছাড়া বিভিন্ন ধরনের মাছ, অন্য কাঁকড়া, এমনকি সামুদ্রিক কচ্ছপরাও এই ডিম খায়। এত বেশি ডিম পাড়ার কারণই হলো যাতে অন্তত কিছু ডিম এই সব বাধা পেরিয়ে টিকে থাকতে পারে। কিন্তু এখানেই একটা ভাবনার বিষয় আছে। প্রকৃতির এই যে স্বাভাবিক খাদ্যের যোগান, তার উপর যখন মানুষের চাপ যুক্ত হয়, তখন পরিস্থিতি জটিল হয়ে যায়। যারা শেষ পর্যন্ত টিকে যায়, মানে ডিম ফুটে বেরোয়, তাদের জীবনটা কেমন হয়? ডিম ফুটে লার্ভা বের হতে প্রায় 2 থেকে 4 সপ্তাহ মতো সময় লাগে। এই লার্ভাগুলো দেখতে অনেকটা পূর্ণাঙ্গ কাঁকড়ারই ছোট সংস্করণ, তবে লেজটা অতটা তৈরি থাকে না। ছোট হর্ষু কাঁকড়া? হ্যাঁ, প্রথম দিকে এরা জোয়ার ভাটার যে অগভীর জল, সেখানেই ঘোরাফেরা করে। বয়স বাড়ার সাথে সাথে এরা বারবার খোলস পাল্টায়, যেটাকে মোল্টিং বলে, আর আকারে বড় হতে থাকে। খোলস পাল্টে পাল্টে বড় হয়? ঠিক। প্রতিবার খোলস পাল্টানোর পর এরা একটু একটু করে গভীর জলের দিকে সরে যেতে থাকে। একটা হর্ষু কাঁকড়ার পূর্ণবয়স্ক হতে, মানে প্রজনন করতে সক্ষম হতে, প্রায় 8 থেকে 10 বছর, কখনো তারও বেশি সময় লেগে যায়। বেশ লম্বা সময়। হ্যাঁ, আর এই দীর্ঘ সময়টা এদের জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পর্যায়েও বটে। তাহলে বোঝা যাচ্ছে, মানে প্রায় 450 মিলিয়ন বছর ধরে টিকে থাকা একটা প্রাণী, যার জীবনচক্র এত দীর্ঘ আর জটিল, সে কেন আজ বিপদের মুখে? মানুষের কার্যক্রম কিভাবে এদের অস্তিত্বকে সংকটে ফেলছে? এটা খুবই দুঃখের, কিন্তু এটাই সত্যি। এত দীর্ঘ সময় ধরে পৃথিবীতে টিকে থাকার পর আজ এরা মূলত মানুষের কারণে অস্তিত্বের সংকোচে পড়েছে। কারণগুলো একাধিক এবং একসাথে কাজ করছে। যেমন? প্রথম এবং সবচেয়ে বেশি যেটা নিয়ে কথা হয়, সেটা হলো চিকিৎসা শিল্পের জন্য এদের রক্ত সংগ্রহ। যদিও নিয়ম অনুযায়ী রক্ত সংগ্রহের পর এদের ছেড়ে দেওয়ার কথা আর চেষ্টা করা হয় যাতে এরা বেঁচে থাকে, তবু এই পুরো প্রক্রিয়ার যে ধকল, মানে ধরা, পরিবহন, রক্ত নেওয়া, এর কারণে একটা বেশ বড় অংশ, মানে 10 থেকে 30% পর্যন্ত কাঁকড়া মারা যায়। এত? হ্যাঁ, আর যারা বেঁচে ফেরে তারা দুর্বল হয়ে পড়ে, তাদের প্রজনন ক্ষমতা কমে যায়। দ্বিতীয়ত, কিছু অঞ্চলে, বিশেষ করে এশিয়াতে, এদেরকে খাদ্য হিসেবেও গ্রহণ করা হয়। এদের ডিমকেও অনেকে সুস্বাদু মনে করে। আমার আমেরিকার কিছু জায়গায় এদের মাছ ধরা টোপ হিসেবেও ব্যবহার করা হয়, বিশেষ করে শঙ্খ বা ইল মাছ ধরার জন্য। টোপ হিসেবেও? হ্যাঁ। তৃতীয়ত, এবং সম্ভবত সবচেয়ে দীর্ঘমেয়াদী যে ক্ষতিটা হচ্ছে, সেটা হলো বাসস্থান ধ্বংস। উপকূলীয় অঞ্চলের যে উন্নয়ন হচ্ছে, সমুদ্র সৈকতের পরিবর্তন, দূষণ, এগুলোর কারণে এদের প্রজননের জন্য যে নিরিবিলি উপযুক্ত সৈকত দরকার, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্রজননস্থল নষ্ট হচ্ছে? ঠিক। অতীতে এদের সার আর পশুখাদ্য হিসেবেও প্রচুর পরিমাণে ব্যবহার করা হতো, যদিও এখন সেটা কিছুটা কমেছে। কিন্তু এই সব চাপ একসাথে পড়ায় এদের সংখ্যা গত কয়েক দশকে অনেক জায়গাতেই আশঙ্কাজনকভাবে কমে গেছে। এই পরিস্থিতিতে এদের বাঁচানোর জন্য কি কোনো চেষ্টা চলছে? আমরা তো আসলে এদের কাছে অনেক ঋণী, তাই না? হ্যাঁ, অবশ্যই চেষ্টা চলছে। দেরিতে হলেও এদের গুরুত্ব আর এই যে সংকটময় অবস্থা, সেটা এখন অনেকেই বুঝতে পারছে। আমেরিকার আটলান্টিক উপকূলে এদের ধরার উপর একটা সীমা বেঁধে দেওয়া হয়েছে, কোটা সিস্টেম চালু হয়েছে।
কিছু জায়গায় প্রজনন ক্ষেত্রগুলোকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। ভালো উদ্যোগ। রক্ত সংগ্রহের পদ্ধতির উন্নতি করারও চেষ্টা চলছে, যাতে কাঁকড়াগুলোর উপর চাপটা কম পড়ে। আর সবচেয়ে আশার কথা হলো, বিজ্ঞানীরা এলএএল টেস্টের একটা সিনথেটিক বা কৃত্রিম বিকল্প তৈরি করতে সক্ষম হয়েছেন। কৃত্রিম মানে কাঁকড়ার রক্ত ছাড়াই? হ্যাঁ, এটাকে বলা হয় রিকম্বিনেন্ট ফ্যাক্টর সি বা সংক্ষেপে আরএফসি। এটা আসলে ল্যাবরেটরিতে তৈরি করা এক ধরনের প্রোটিন, যা অ্যামিবোসাইটের মতোই ব্যাকটেরিয়ার এন্ডোটক্সিন শনাক্ত করতে পারে। বাহ। এই আরএফসি যদি ব্যাপকভাবে সবাই গ্রহণ করে এবং নিয়ন্ত্রক সংস্থাগুলো যদি অনুমোদন দেয়, তাহলে হর্ষ কাঁকড়ার উপর থেকে চাপটা অনেকটাই কমে আসবে। তবে এর ব্যবহার এখনও ততটা ব্যাপক হয়নি, কারণ পুরনো পদ্ধতির উপর নির্ভরতা আর নতুন পদ্ধতি গ্রহণে কিছু অনীহা বা নীতিগত জটিলতা এখনও আছে। আর হ্যাঁ, আমরা নিঃসন্দেহে এদের কাছে ঋণী। কয়েক দশক ধরে এদের নীল রক্ত নীরবে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে সুরক্ষিত রেখেছে, লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছে। এদের রক্ষা করাটা শুধু প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব নয়, আমাদের নিজেদের স্বার্থেও জরুরি। তাহলে আজকের আলোচনা থেকে আমরা হর্ষ কাঁকড়া সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ আর চমকপ্রদ তথ্য জানলাম। এরা যে শুধু জীবন্ত জীবাশ্ম তাই নয়, এদের নীল রক্ত আমাদের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জন্য এক অপরিহার্য উপাদান। ঠিক। এদের 9টি চোখ, উল্টো হয়ে সাঁতার কাটার মতো অদ্ভুত সব বৈশিষ্ট্য, পরিবেশের জন্য এদের গুরুত্ব, আর সবচেয়ে জরুরি হল মানুষের নানা কার্যকলাপের কারণে আজ এরা বিপন্ন। ঠিক তাই। হর্ষ কাঁকড়ার গল্পটা আমাদের অনেক কিছু ভাবনার সুযোগ করে দেয়। প্রায় অর্ধ বিলিয়ন বছর ধরে এরা পৃথিবীর কত পরিবর্তন, কত মহা দুর্যোগ সহ্য করে টিকে থেকেছে, কিন্তু মাত্র কয়েক দশকে মানুষের তৈরি করা চাপের কাছে এরা হার মানতে বসেছে। প্রকৃতির এই যে অমূল্য সম্পদ, একে রক্ষা করার দায়িত্বটা যে আমাদেরই, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হল, এদের উপর আমাদের নির্ভরতা কমানোর জন্য এই আরএফসি এর মতো কৃত্রিম বিকল্প পদ্ধতির সন্ধান এবং তার ব্যবহার বাড়ানোটা কতটা জরুরি। এই প্রাচীন প্রাণীটির ভবিষ্যৎ এখন অনেকাংশেই নির্ভর করছে আমাদের সচেতনতা, দায়িত্ববোধ আর নতুন প্রযুক্তিকে গ্রহণ করার মানসিকতার উপর। 450 মিলিয়ন বছর ধরে টিকে থাকা একটা যাত্রার শেষটা কি আমাদের হাতেই লেখা হবে? এই ভাবনাটা আমাদের সবার মনে রাখা উচিত।